সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম নাইটে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে সাদ। বিজ্ঞান এবং বিজ্ঞানের বাইরে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের জানা থাকে না। ঠিক সেরকম ঘটনাগুলো নিয়েই আমরা প্রতিবার আমাদের এপিসোডগুলো সাজিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম হয়নি। আজও দুর্দান্ত কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করবি পুরো এপিসোড জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। তো আর কথা বাড়াতে চাই না, আমরা আমাদের ঘটনায় চলে যাব। তার আগে বলে রাখতে চাই, আপনার জীবনে অথবা আপনার পরিচিত কারো জীবনে যদি এমন কোনো ভৌতিক বা অতিভৌতিক ঘটনা ঘটে থাকে, তাহলে আর দেরি না করে সরাসরি আপনারা চলে যান আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেখানে আপনারা যে ইমেল দেখতে পাবেন, সেই ইমেলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এখন প্রবেশ করি আমাদের এপিসোডের মূল অংশে। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম সাদ ভাই, আমি জানি আপনি ভালো আছেন এবং সবসময় ভালোর সাথেই আছেন। ঠিকানা মুসলিমবাগ, কাঁচা বাজার, কামরাঙ্গীরচর, ঢাকা থেকে বলছি। আমি ভূত এফএম নাইটকে ভালোবাসি এবং শ্রোতাদের ভালোবাসি যারা প্রতিনিয়ত ঘটনা পাঠান। এর আগে আমার 3টা ঘটনা প্রচারিত হয়েছিল, এটা নিয়ে আমার 4র্থ ঘটনা। আজকে মূলত যে ঘটনাটি বলতে চাচ্ছি সেটি আমার কাছে অন্যরকম মনে হয়েছে। যাই হোক, আমার ঘটনার লেখায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন ঘটনায় যাওয়া যাক। পুতুল নিয়ে আপনারা অনেকেই ঘটনা শুনেছেন। আশা করি আমার এই ঘটনাটি শুনলেও লিসেনারদের ভালো লাগবে। অভিশপ্ত কাঠের পুতুল, যে পুতুলটির চোখ কেউ একবার দেখলে ঘুমোতে পারে না সারা জীবন। পুরনো জিনিসপত্রের প্রতি আমাদের একটা অদ্ভুত টান কাজ করে, বিশেষ করে সেই সব জিনিস যা সময়ের ধুলো চাপা পড়ে নিজের গল্পগুলো হারিয়ে ফেলেছে। আমার নাম অয়ন, পেশায় একজন ফ্রিল্যান্সার ফটোগ্রাফার। কাজের সূত্রে আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, আর অবসরে আমি খুঁজে বেড়াই পুরনো অন্টিক সব ভাঙা জমিদার বাড়ি আর নিলাম ঘর। আমার সংগ্রহের তালিকায় রয়েছে মরচে পড়া তলোয়ার, পুরনো দিনের গ্রামোফোন আর নানান ধরনের অদ্ভুত সব জিনিস। তবে আমার সবচেয়ে প্রিয় সংগ্রহ হলো পুতুল। বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের পুতুল জমানোর একটা নেশা আমার আছে। সেবার গিয়েছিলাম ময়মনসিংহের এক পুরনো জমিদার বাড়ি কাভার করতে। কাজ শেষে ফেরার পথে হঠাৎ চোখে পড়ল একটা ছোট্ট প্রায় ভাঙাচোরা দোকান। দোকানের সাইনবোর্ডে লেখা পুরনো কৃতি সম্ভার। লেখাটা দেখেই পা দুটো দোকানের দিকে এগিয়ে গেল। ভেতরে ঢুকতেই নাকে এলো পুরনো কাঠ আর ধুলোর এক মিশ্র গন্ধ। দোকানটা ঠাসা পুরনো দিনের আসবাবপত্র, বাসনপত্র আর নানান টুকিটাকি জিনিসে। দোকানের মালিক ষাটঊর্ধ্ব এক বৃদ্ধ, চশমার ফাঁক দিয়ে আমার দিকে তাকিয়ে একটু হাসলেন। আমি দোকানের ভেতরটা ঘুরে ঘুরে দেখছিলাম। হঠাৎ তাকের এক কোণায় চোখ আটকে গেল। ফুল আর অন্য কিছুর নিচে রাখা একটা কাঠের পুতুল। পুতুলটা খুব সাধারণ, কিন্তু চোখ দুটো কেমন যেন অস্বাভাবিক, গভীর কালো, স্থির আর জীবন্ত। মনে হচ্ছিল যেন আমার দিকেই তাকিয়ে আছে। পুতুলটার পরনে একটা লাল রঙের ফ্রক, যা সময়ের সাথে সাথে মলিন হয়ে গেছে। চুলগুলো জট পাকানো, আর মুখের একপাশে একটা হালকা আঁচড়ের দাগ। আমি বৃদ্ধকে পুতুলটার কথা জিজ্ঞাসা করতেই তার মুখের হাসিটা কেমন যেন মিলিয়ে গেল। তিনি একটু ইতস্থ করে বললেন, স্যার, ওটা না নেওয়াই ভালো, ওটা একটা অভিশপ্ত পুতুল। আমি হেসে বললাম, কেন, কি হয়েছে এই পুতুলের? বৃদ্ধ একটু সময় নিলেন, তারপর একটা লম্বা শ্বাস ফেলে বলতে শুরু করলেন, ওই পুতুলটা প্রায় 50 বছর ধরে আমার কাছে আছে। আমার বাবা এটা পেয়েছিলেন এক পুরনো ভাঙা বাড়ি থেকে। পুতুলটার নাম নাকি মোনালিনী। শোনা যায় এই পুতুলের চোখের দিকে একবার যে তাকায় তার ঘুম চিরকালের জন্য হারিয়ে যায়। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, ঘুম হারিয়ে যায় মানে কি? ঠিক কি হয়? বৃদ্ধ বললেন, যারা এই পুতুলটা কিনে নিয়ে গেছে তাদের কেউই এটা বেশি দিন রাখতে পারেনি। সবাই সে ফেরত দিয়ে গেছে। তাদের সবারই এক অভিযোগ, রাতে ঘুমোতে গেলেই মনে হয় কেউ যেন তাদের দিকে তাকিয়ে আছে।
চোখ বন্ধ করলেই ওই পুতুলের মুখটা ভেসে আসে। কেউ তো এমনও বলেছে যে তারা পুতুলটাকে রাতের বেলা ঘরের মধ্যে নিজের জায়গা বদলাতে দেখেছে। আমি এসব শুনে হাসলাম। আমার কাছে এগুলো নিছকই কুসংস্কার বলে মনে হলো। আমি বললাম, আমি পুতুলটা কিনতে চাই, দাম কত? বৃদ্ধ আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, স্যার, আমি আপনাকে মানা করছিলাম, এরপরে যা হবে তার জন্য কিন্তু আমি দায়ী নই। আমি তাকে আশ্বস্ত করে পুতুলটা কিনে নিলাম। দামটা খুব বেশি ছিল না। পুতুলটাকে ব্যাগে ভরে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সারা পথ আমি পুতুলটার কথাই ভাবছিলাম। অভিশপ্ত পুতুল, চোখের দিকে তাকালে ঘুম আসে না। আমার হাসি পাচ্ছিল। বাসায় ফিরে পুতুলটাকে আমার সংগ্রহের শোকেসে অন্য পুতুলদের সঙ্গে রেখে দিলাম। শোকেজের কাচের ভেতর থেকে মলিন চোখ দুটো যেন আরো জীবন্ত হয়ে উঠল। আমি কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে রাতের খাবার খেতে চলে গেলাম। খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যাওয়ার আগে একবার শোকেসের দিকে তাকালাম। আমার মনে হলো পুতুলটা যেন একটু নড়ে চড়ে বসেছে। আমি ভাবলাম, হয়তো আমার মনের ভুল। সারাদিনের ক্লান্তিতে এমনটা হতেই পারে। বিছানায় শুয়ে পড়ার পরেও কিছুতেই ঘুম আসছিল না। বারবার মনে হচ্ছিল কেউ যেন আমার ঘরের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। আমি চোখ বন্ধ করলেই মৃণালে ওই গভীর কালো চোখ দুটো দেখতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল ও যেন আমার বিছানার পাশেই দাঁড়িয়ে আছে আর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাত যত বাড়তে লাগলো আমার অস্বস্তি তত বাড়তে লাগলো। আমি বিছানা থেকে উঠে ঘরের লাইট জ্বালিয়ে দিলাম। শোকেসের ভেতরে তাকিয়ে আমার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। মৃণালী তার জায়গা থেকে সরে এসে শোকেসের কাছের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওর মুখটা যেন আমার দিকে ফেরানো। আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। হয়তো আমি পুতুলটাকে এভাবেই রেখেছিলাম আর এখন ভুলে গেছি। আমি শোকেসের দরজা খুলে পুতুলটাকে আবার আগের জায়গায় রেখে দিলাম। কিন্তু আমার বুকের ভেতরে ভয়টা কিছুতেই কমছিল না। সেদিন রাতে আমার ঘুম হলো না। সারা রাত আমি জেগে রইলাম। ভোরের আলো ফোটার সাথে সাথে আমার চোখ দুটো একটু লেগে এসেছিল, কিন্তু বেশিক্ষণ ঘুমোতে পারলাম না। একটা দুঃস্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গেল। আমি স্বপ্ন দেখলাম মৃণালী আমার বুকের উপর বসে আছে আর ওই ভয়ঙ্কর চোখ দুটো দিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। ঘুম থেকে উঠে আমি ঘেমে নেই একাকার। আমার শরীর কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম বৃদ্ধের কথাগুলো হয়তো নিছকই কুসংস্কার ছিল না। এই পুতুলের মধ্যে সত্যিই কিছু একটা আছে। পরের কয়েকটা দিন আমার জন্য ছিল বিভীষিকাময়। আমি রাতে একটুও ঘুমোতে পারছিলাম না। চোখ বন্ধ করলেই ওই পুতুলের মুখটা ভেসে উঠত। আমার মনে হতো ও যেন সারাক্ষণ আমার উপর নজর রাখছে। আমি যেখানেই যেতাম বা যাই করতাম মনে হতো ও আমার সাথেই আছে। আমার কাজের উপর এর প্রভাব পড়তে শুরু করলো। আমি কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছিলাম না। আমার চেহারা শুকিয়ে গেল, চোখের নিচে কালি পড়ল। আমার বন্ধু বান্ধবরা আমার এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ল। আমার এক কাছের বন্ধু, তার নাম রনি, সে আমার এই অবস্থার কথা শুনে আমার বাসায় এলো। আমি তাকে সব খুলে বললাম। রনি প্রথমে আমার কথা বিশ্বাস করল না। সে বলল, দোস্ত, তোর হয়তো মানসিক কোনো সমস্যা হয়েছে, ডাক্তার দেখা। আমি বললাম, না রে রনি, এটা মানসিক সমস্যা না, ওই পুতুলটাই এর জন্য দায়ী। ঠিক আছে, চল তোর পুতুলটা দেখি। আমি রনিকে শোকেসের কাছে নিয়ে গেলাম। রনি পুতুলটাকে দেখে বলল, এই পুতুলের জন্য তোর এই অবস্থা? এটা তো একটা কাঠের পুতুল, তুই এর চোখের দিকে তাকিয়ে দেখ। রনি কিছুক্ষণ পুতুলের চোখের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, কি আছে এর চোখে? দুটো কাচের গুলি ছাড়া আর কিছুই তো দেখছি না। আজ রাতটা তুই আমার সাথে থাক, তাহলেই বুঝতে পারবি। রনি রাজি হয়ে গেল। রাতে আমরা একসাথে খাবার খেলাম। তারপর ঘুমোতে যাবার আগে আমি রনিকে বললাম, শোকেসের দিকে খেয়াল রাখিস। রনি আমার কথা শুনে হাসলো। আমরা দুজনেই ঘুমোতে গেলাম, কিন্তু আমার চোখে ঘুম আসছিল না। আমি সারা রাত জেগে রইলাম। রনিও কিছুক্ষণ এপাশ ওপাশ করে ঘুমিয়ে পড়ল। রাত তখন প্রায় 2টো। হঠাৎ রনির চিৎকারে আমার তন্দ্রা ভেঙে গেল। আমি দেখলাম রনি বিছানার উপরে বসে আছে আর ভয়ে কাঁপছে। তার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রনি? রনি কাঁপতে কাঁপতে শোকেসের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, ওই পুতুলটা। আমি শোকেসের দিকে তাকিয়ে দেখলাম মৃণালী তার জায়গা পরিবর্তন করেছে। সে এখন শোকেসের মাঝখানে দাঁড়িয়ে
আর তার মুখটা আমাদের দিকে ফেরানো। ভয়ার্থ গলায় বলল, আমি দেখলাম ওটা নিজে নিজে হাঁটছে। আমি রনিকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু আমার নিজেরই ভয়ে গলা শুকিয়ে আসছিল। আমি বুঝতে পারলাম এই পুতুলটা আর এক মুহূর্ত এই বাসায় রাখা যাবে না। পরদিন সকালেই আমি আর রনি মিলে সিদ্ধান্ত নিলাম পুতুলটাকে যেখান থেকে নিয়ে এসেছি সেখানেই ফেরত দিয়ে আসবো। আমরা দুজনেই গাড়ি নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ির স্টারিংয়ে হাত রেখে আমি বসে আছি। আমার পুরো শরীর যেন অবশ হয়ে আসছে। পাশে বসা রনিও চুপচাপ ফ্যাকাশে মুখে বাহিরের দিকে তাকিয়ে আছে। ভোরের আলোয় ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ধরে আমাদের গাড়ি ছুটে চলছে, কিন্তু আমাদের দুজনের মনের ভেতরটা রাতের চেয়েও অন্ধকার। রাতের ওই ভয়ঙ্কর দৃশ্যটা কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছি না। মৃণালী ওই কাঠের পুতুলটাই গাড়ির পেছনের সিটে একটা কাপড়ের ব্যাগে মোড়ানো অবস্থায় আছে, কিন্তু বারবার মনে হচ্ছে ওর ওই শীতল প্রাণহীন চোখ দুটো যেন আমাদের অনুসরণ করছে। গাড়ি চালাতে চালাতে আমি আয়নার পেছনের সিটের দিকে তাকালাম। ব্যাগটা স্থির হয়ে আছে, কিন্তু আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল। মনে হলো ব্যাগের কাপড়টা যেন সামান্য নড়ে উঠল। আমি দ্রুত চোখ ফিরিয়ে নিলাম। রনি আমার অবস্থা বুঝতে পেরে কাপা কাপা গলায় বলল, এই ঠিক আছিস তো? আমি চালাবো গাড়ি। আমি লম্বা শ্বাস নিয়ে বললাম, না, ঠিক আছি, আর কিছুক্ষণ গেলে পৌঁছে যাব। গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে অনুভব করলাম। রনি বিড়বিড় করে বলল, বিশ্বাস হচ্ছে না দোস্ত, নিজের চোখে না দেখলে আমি কোনো দিনই বিশ্বাস করতাম না। ওটা সত্যি সত্যি নড়ছিল। আমি স্পষ্ট দেখেছি ওটা তাক থেকে নেমে কাচের দরজার দিকে হেঁটে আসছিল। ওর পা দুটো চলছিল তখন। রনির কথাগুলো আমার ভয়ের আগুনে ঘি ঢেলে দিল। আমি শুধু মাথা নাড়ালাম। কি বলবো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। যে বিজ্ঞান আর যুক্তিতে আমি বিশ্বাস করতাম, তাই এক রাতের ব্যবধানে একটা কাঠের পুতুলের কাছে চুরমার হয়ে গেছে। প্রায় 3 ঘন্টা একটানা গাড়ি চালিয়ে আমরা ময়মনসিংহের সেই পুরনো দোকানটার সামনে এসে পৌঁছালাম। দোকানটা তখনও খোলেনি। দরজায় একটা পুরনো তালা ঝুলছে। আমরা দুজন গাড়ি থেকে নামলাম। সকালে স্নিগ্ধ বাতাস বইছে চারিপাশে। চারিপাশে মানুষজনের ব্যস্ততা শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের দুজনের মনে কোনো শান্তি নেই। আমরা পাশের একটা চায়ের দোকানে গিয়ে বসলাম। দোকানে গিয়ে জিজ্ঞাসা করতেই জানতে পারলাম দোকানের মালিক ওই বৃদ্ধ লোকটি সাধারণত 10টার দিকে দোকান খোলেন। ঘড়িতে তখন সবে 9টা। এই 1 ঘন্টা আমাদের একটা যুগের মতো মনে হচ্ছিল। আমি রনিকে বললাম, বৃদ্ধ লোকটা যদি এটা ফেরত নিতে না চায়, যদি বলে যে যা হওয়ার হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। না, ফেরত তাকে নিতেই হবে। আমরা ওকে সব খুলে বলবো, দরকার হলে আরো কিছু টাকা দিয়ে দিব, কিন্তু এই জিনিস আর এক মুহূর্ত রাখা যাবে না। আমার মনে হচ্ছে এটা থাকলে আমরা পাগল হয়ে যাব। ওর কথায় যুক্তি আছে। এই পুতুলটা শুধু ঘুম কেড়ে নেয়নি, আমাদের মানসিক শান্তিও কেড়ে নিয়েছে। আমার মনে হচ্ছিল প্রতিটা মুহূর্ত যেন কেউ আমাদের ঘাড়ে ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। অবশেষে 10টা বাজার একটু পরে আমরা দেখলাম সেই বৃদ্ধ লোকটি একটা চাবির গোছা হাতে নিয়ে দোকানের দিকে আসছেন। আমরা দ্রুত তার কাছে এগিয়ে গেলাম। বৃদ্ধ আমাদের দেখে একটু অবাক হলেন। তার চোখ মুখে একটা চেনা অভিব্যক্তি ফুটে উঠল, যেন তিনি জানতেন আমরা আসব। তিনি কোনো কথা না বলে দোকানের তালা খুললেন। আমরা তার পেছন পেছন দোকানে ঢুকলাম। সেই পুরনো কাজ আর ধুলোর গন্ধটা এবার যেন আরো ভারী দম বন্ধকর মনে হলো। বৃদ্ধ তার চেয়ারে বসে আমাদের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, আমি জানতাম আপনারা আসবেন। আমি কোনো ভনিতা না করে তার কাপড়ের ব্যাগটা তার টেবিলের সামনে রাখলাম। ব্যাগটা খুলতেই মৃণালীর নিষ্প্রাণ চোখ দুটো বেরিয়ে এলো। বৃদ্ধ পুতুলটার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিলেন। আমি প্রায় মরিয়া হয়ে বললাম, চাচা, আপনি ঠিকই বলেছেন, এটা সাধারণ কোনো পুতুল না, এটা অভিশপ্ত। আমরা এটা ফেরত দিতে এসেছি। আপনি আপনার টাকা ফেরত নিন, দরকার হলে আরো কিছু টাকা নিন, কিন্তু দয়া করে আমাদের এটা ফিরিয়ে দেবেন না। রনি বলে উঠল, আমরা গত 2 রাত এক মুহূর্তের জন্য ঘুমোতে পারিনি। চোখ বন্ধ করলেই এই মুখটা ভেসে আসে। আর আর এটা নিজের জায়গায় স্থির থাকে না, ঘরের মধ্যে ঘুরে বেড়ায়। বৃদ্ধ আমাদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলেন। তারপর মুখে কোনো বিস্ময়ের ছাপ না নিয়েই একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি তো আপনাদের আগেই সাবধান করেছিলাম স্যার, এই পুতুলের মায়া বড়ই অদ্ভুত। একবার যে এর দিকে তাকায় তার জীবনে শান্তি চলে যায়। আমি প্রয়ত হয়ে বললাম, এর কাছ থেকে মুক্তির কি কোনো উপায় নেই? আমরা এখন কি করব? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
দোকানের ভেতরটা নিস্তব্ধ, শুধু পুরনো একটা দেওয়াল ঘড়িতে টিকটিক শব্দ শোনা যাচ্ছে। সেই শব্দটাও যেন আমাদের বুকের ধুকপুকানির সাথে পাল্লা দিচ্ছিল। অবশেষে তিনি মুখ খুললেন। উপায় একটা আছে, কিন্তু সেটা বেশ কঠিন আর ঝুঁকিপূর্ণ। কি উপায়? আপনি বলুন, আমরা যে কোনো ঝুঁকি নিতে রাজি আছি। এই পুতুলটা যার, এটা তাকে ফেরত দিতে হবে, তাহলেই মুক্তি পেতে পারেন। যার মানে? এর মালিককে? বৃদ্ধ এবার যে গল্পটা শোনালেন তা শুনে আমাদের দুজনেরই রক্ত হিম হয়ে গেল। আজ থেকে প্রায় ৬০-৭০ বছর আগের কথা। এই অঞ্চলের এক প্রতাপশালী জমিদার ছিলেন। নাম তার রামরতন চৌধুরী। তার একমাত্র মেয়ে ছিল মৃণালিনী। জমিদার তার মেয়েকে প্রাণের চেয়েও অনেক বেশি ভালোবাসতেন। মেয়ের কোনো শখ তিনি অপূর্ণ রাখতেন না। মৃণালীর পুতুল খেলার শখ ছিল। জমিদার কলকাতা থেকে কারিগর আনিয়ে তার মেয়ের মুখের আদলে এই কাঠের পুতুলটি তৈরি করেছিলেন। পুতুলটার পরনে যে লাল ফ্রকটা দেখছেন, ওটা ওই মৃলিরই নিজের একটা প্রিয় ফ্রকের আদলে বানানো। ঘটনা শুনতে শুনতে আমি পুতুলের দিকে তাকালাম। বৃদ্ধ বলতে থাকলেন, মৃণালিনী তার এই পুতুলটাকে খুব ভালোবাসত। সে সারা দিন এই পুতুলটা নিয়েই থাকত। তার খাওয়া, ঘুম, খেলা সবকিছুই ছিল এই পুতুলটাকে ঘিরে। কিন্তু হঠাৎ করে একদিন এক অজানা রোগে মৃণালিনী মারা যায়। তার বয়স তখন ছিল মাত্র ৭ বছর। মেয়ের মৃত্যুতে জমিদার একেবারে পাথর হয়ে যান। মৃণালিনীর মৃতদেহ তিনি সৎকার করেননি। তিনি তার মেয়ের শোকে পাগল প্রায় হয়ে যায় এবং তার সাথে প্রিয় পুতুলটাকেও বাড়ির ভেতরের একটা গোপন কুটিরে রেখে দরজা বন্ধ করে দেন। তিনি বিশ্বাস করতেন তার মেয়ে একদিন ফিরে আসবে। ঘটনার এ পর্যন্ত শুনেই আমাদের গা ছমছম করে উঠল। বৃদ্ধ বলতে শুরু করলেন, এরপর জমিদার বংশে একের পর এক অমঙ্গল নেমে আসে। জমিদার নিজে কিছুদিন পরেই শোকে আর অনুশোচনায় মারা যান। তার বংশের আর কেউ সেই বাড়িতে ঢোকেনি। ধীরে ধীরে সেই বিশাল জমিদার বাড়ি পরিত্যক্ত হয়ে যায়। লোকে বলতো ওই বাড়িতে মৃণালিনীর অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। কেউ ওই বাড়ির ত্রিসীমানায় যেত না। প্রায় বছর ২০ পর আমার বাবা, যিনি নিজেও পুরনো জিনিসপত্র সংগ্রহ করতেন, কোনোভাবে ওই বাড়ির গোপন কুটিরটির সন্ধান পান। তিনি সেখান থেকেই এই পুতুলটা উদ্ধার করে আনেন। কিন্তু পুতুলটা আনার পর থেকেই আমাদের পরিবারে অশান্তি শুরু হয়ে যায়। আমার মা অসুস্থ হয়ে পড়েন, ব্যবসায় লোকসান হয়। বাবা বুঝতে পারেন এই পুতুলের সাথেই কোনো অশুভ শক্তি জড়িয়ে আছে। তিনি অনেক চেষ্টা করেও পুতুলটা থেকে মুক্তি পাননি। শেষে তিনি এখানে এই দোকানে এটাকে রেখে দেন, এই আশায় যে হয়তো আসল মালিক কোনোদিন সেটাকে নিয়ে যাবে। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে এখন আমাদের কি হবে? ওই জমিদার বাড়িতে গিয়ে পুতুলটা রেখে আসতে হবে? হ্যাঁ, ওই বাড়ির ভেতরে যেখান থেকে এটাকে আনা হয়েছিল ঠিক সেইখানেই এইটাকে রেখে আসতে হবে। তবে কাজটা সহজ নয়। ওই বাড়ি এখন ধ্বংসস্তূপ, আর লোকে বলে সূর্যাস্তের পর ওই বাড়িতে অশরীরীর কার্যকলাপ শুরু হয়ে যায়। দিনের বেলাতেও কেউ কেউ ভয়ে সেখানে যায় না। আমাদের দুজনের মুখেই ভয়ের ছাপ নেমে এলো। একটা পরিত্যক্ত ভুতুড়ে বাড়িতে রাতের বেলা ঢোকার কথা ভাবতেই আমার শরীর ঠান্ডা হয়ে আসছিল। রনি আমার দিকে তাকিয়ে বলল, অয়ন, এটা আমাদের করতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আমরা আর এক রাত ওই পুতুলটার সাথে কাটাতে চাই না। আমি ওর কথায় সায় দিলাম। ভয় পেলেও আমি জানতাম রনি ঠিকই বলছে। এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে ঝুঁকিটা আমাদের নিতেই হবে। আমরা বৃদ্ধের কাছ থেকে জমিদার বাড়ির ঠিকানা জেনে নিলাম। জায়গাটা এখান থেকে বেশি দূরে নয়, প্রায় ঘন্টা খানেকের পথ। বৃদ্ধ আমাদের বারবার সাবধান করে দিলেন যেন আমরা সূর্যাস্তের আগে এই কাজ শেষ করে ফিরে আসি, আর কোনো অবস্থাতেই যেন বাড়ির ভেতর থেকে কোনো জিনিস সঙ্গে না নিয়ে আসি। আমরা পুতুলটাকে নিয়ে আবার গাড়িতে উঠলাম। এবার আমাদের গন্তব্য সেই অভিশপ্ত রামরতন চৌধুরীর জমিদার বাড়ি। বাড়ির ভেতরটা কেমন যেন ঠান্ডা আর ভয়ের মনে হচ্ছিল। পেছনে সিটে রাখা ব্যাগটার দিকে তাকাতে আর সাহস হচ্ছিল না আমাদের। আমার মনে হচ্ছিল
মৃণালী যেন আমাদের সব পরিকল্পনা শুনে ফেলেছে এবং সে তার পুরনো বাড়িতে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু তার এই ফিরে যাওয়াটা যে আমাদের জন্য কতটা ভয়ঙ্কর হতে চলেছে তা আমরা তখনও কল্পনাও করতে পারিনি। গ্রামের কাঁচা রাস্তা ধরে গাড়িটা যখন জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ালো তখন বিকাল প্রায় 4টা। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। বিশাল একটা ভাঙাচোরা গেট, তার দুপাশে দুটো সিংহ মূর্তি, যার একটার মাথা ভাঙা। গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই একটা স্যাঁতসেঁতে গা ছমছমে অনুভূত হলো। চারিদিকে বড় বড় গাছপালা আর আগাছা জঙ্গল। তার মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল ধ্বংসস্তূপ, যা এক সময় ছিল প্রতাপশালী এক জমিদার বাড়ি। দেওয়ালের পলিশ তারা খসে পড়ছে, ইট বেরিয়ে গেছে, দরজা জানালাগুলো ভাঙা, যেন বাড়ির কঙ্কালটা দাঁড়িয়ে আছে। আমরা গাড়ি থেকে নামলাম। রনি আমার হাতটা শক্ত করে ধরল। ওর হাতটা বরফের মতো ঠান্ডা। আমি ওর দিকে তাকিয়ে সাহস দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার নিজের গলায় শুকিয়ে আসছিল। আমি কাপড়ের ব্যাগটা হাতে নিলাম। পুতুলটা আগের চেয়েও ভারী মনে হচ্ছিল। আমরা সাবধানে বাড়ির মূল ফটকের দিকে এগোলাম। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। কোনো পাখির ডাক নেই, কোনো শব্দ নেই, শুধু আমাদের পায়ের নিচে শুকনো পাতার মর্মর শব্দটা সেই নিস্তব্ধতাকে আরো ভয়ঙ্কর করে তুলছিল। বাড়ির ভেতরে ঢোকার সাথে সাথেই একটা ঠান্ডা বাতাস আমাদের শরীরে কাঁপুনি ধরিয়ে দিল। ভেতরটা বাহিরের চেয়েও অন্ধকার। ছাদ থেকে মাকড়সার জাল মেঝেতে জমে আছে, ধুলোর আস্তরণ। আমরা টর্চের আলো ফেলে এগোতে লাগলাম। আমাদের লক্ষ্য সেই গোপন কুটিরটা খুঁজে বের করা। বৃদ্ধের বর্ণনা অনুযায়ী কুঠুরিয়া থাকার কথা বাড়ির একেবারে শেষ প্রান্তে, একটা পুরনো পুজোর ঘরের পাশে। আমরা ভাঙা করিডোর, ধসে পড়া সিঁড়ি আর অন্ধকার পেরিয়ে এগিয়ে চললাম। প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছিল কেউ যেন আমাদের অনুসরণ করছে। দেওয়ালের অন্ধকার কানগুলো থেকে কারা যেন আমাদের দেখতে পাচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছিল কোনো বাচ্চার ফিসফিসানির শব্দ বা হালকা হাসির আওয়াজ আসছে কানে, কিন্তু পেছনে ফিরতেই কিছুই পাচ্ছিলাম না। অবশেষে পুজোর ঘরটার সামনে এসে পৌঁছালাম। তার পাশে একটা ছোট্ট, প্রায় অদৃশ্য হয়ে যাওয়া দরজা। দরজায় কোনো তালা নেই, কিন্তু বহু বছর বন্ধ থাকায় এটা একেবারে আটকে গেছে। আমরা দুজন সর্বশক্তি দিয়ে দরজাটাকে ধাক্কা দিলাম। একটা বিকট গ্যাজ গ্যাজ শব্দ করে দরজাটা সামান্য ফাঁকা হলো। সেই ফাঁকা দিয়ে একটা ভ্যাপসা পচা গন্ধ বেরিয়ে এলো, যে আমাদের নাকে ধাক্কা মারল। আমরা আরো জোরে ধাক্কা দিতেই দরজাটা পুরোপুরি খুলে গেল। টর্চের আলো ফেলতেই আমরা ভেতরের দৃশ্যটা দেখলাম। এটা একটা ছোট্ট ঘর। ঘরের এক কোণায় একটা পুরনো কাঠের সিন্দুক, আর তার পাশে একটা ছোটখাটো খাটের উপর একটা জীর্ণ বিছানা পাতা। আর ঘরের ঠিক মাঝখানের মেঝেতে চক দিয়ে একটা বৃত্ত আঁকা। বৃদ্ধ বলেছিলেন এই কাঠুরিতে মৃণালীকে তার পুতুল সহ রাখা হয়েছিল। আমাদের কাজ হলো পুতুলটাকে এই ঘরের ভেতর রেখে আসা। আমি কাঁপা কাঁপা হাতে ব্যাগ থেকে পুতুলটা বের করলাম। টর্চের আলোয় ওর চোখ দুটো ধপ করে চলে উঠল। আমার মনে হলো ও যেন হাসছে। আমি সাবধানে এগিয়ে পুতুলটাকে সেই চক দিয়ে আঁকা বৃত্তটার ঠিক মাঝখানে রেখে দিলাম। কাজটা শেষ হতেই আমার মনে হলো আমার বুকের উপর থেকে বিশাল একটা পাথর নেমে গেল। আর এক মুহূর্ত দেরি না করে ঘর থেকে বেরিয়ে আসার জন্য খুললাম। আর ঠিক তখনই একটা বিকট শব্দে কুঠুরির দরজাটা বন্ধ হয়ে গেল। আমরা দুজনেই চমকে উঠে দরজার দিকে দৌড়াতে লাগলাম, কিন্তু দরজাটা খুলছে না। মনে হচ্ছে কেউ যেন বাহির থেকে ওটাকে আটকে দিয়েছে। আমরা পাগলের মতো দরজায় ধাক্কা দিতে লাগলাম, চিৎকার করতে লাগলাম, কিন্তু কোনো লাভ হলো না। হঠাৎ করেই ঘরের ভেতরের তাপমাত্রা দ্রুত কমতে শুরু করলো। আমাদের নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোচ্ছে। টর্চের আলোটা দপ দপ করে কাঁপতে শুরু করছে। আর ঠিক তখনই আমরা একটা কান্নার শব্দ শুনতে পেলাম। এটা ছোট্ট মেয়ের কান্না। শব্দটা আসছে ঘরের কোনায় রাখা কাঠের সিন্দুকটার ভেতর থেকে। আমরা ভয়ে এক অপরের দিকে তাকালাম। আমাদের দুজনের শরীরে ভয় জমে গেছে। কান্নার শব্দটা ধীরে ধীরে অন্যরকম একটা হাসিতে পরিণত হলো। চক দিয়ে আঁকা বৃত্তের মাঝখানে মৃণালীর পুতুলটা ধীরে ধীরে নড়তে শুরু করেছে। ওর মাথাটা একপাশে কাত হয়ে গেছে, মুখে অস্পষ্ট হাসি মাখা। কুঠুরির ভেতরটা বরফ শীতল হয়ে উঠেছে। দেওয়াল বেয়ে ঠান্ডা স্রোত নামছে। আমাদের টর্চের আলোটা এখন পাগলের মতো কাঁপছে, একবার জ্বলছে একবার নিভছে। সেই কাঁপা কাঁপা আলো আধারির ঘরের মাঝখানে পুতুলটাকে দেখা যাচ্ছে আরো বেশি ভয়ানক। পুতুলটা শুধু নড়ছে না, ওটা ছোট্ট পা দুটো দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। আমাদের হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠছে। মনে হচ্ছে কোনো অনভিজ্ঞ শিল্পী তার পুতুল নাচের সুতো দিয়ে টানছে পুতুলটাকে। দরজা ভাঙতে হবে। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু আমার গলা দিয়ে ফ্যাঁসফেঁসে আওয়াজ ছাড়া আর কিচ্ছু বের হলো না।
হঠাৎ করে একটা হাসির শব্দ শুনলাম। আমি সমস্ত শক্তি দিয়ে দরজায় লাথি মারছি, কিন্তু ওই সিন্দুকটার ভিতরে কিছু একটা আছে, রনি বলল আমাকে। আমার সব মনোযোগ তখন দরজার দিক থেকে সরে সিন্দুকের উপর গিয়ে বলল, না না, কাছে আসিস না। রনি নিষেধ করল। আমি পিছিয়ে আসছি। আমার হাতের টর্চটা কাঁপছে, ফলে আলোটাও পুতুলের উপর নাচছে। একবার ওর হাসি মুখখানি আলোকিত হচ্ছে, পরক্ষণেই অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বৃদ্ধ লোকটা বলেছিল পুতুলটাকে যেখান থেকে আনা হয়েছে সেখানে রেখে আসতে। আমরা তো ওকে শুধু ঘরের মেঝেতে রেখেছি, কিন্তু বাবা তো ওটাকে পেয়েছিল ওই সিন্দুকের ভেতর থেকে। রনি, সিন্দুকটা, পুতুলটাকে ওখানে রাখতে হবে। আমার কথা শুনে রনি যেন সমবেত ফিরে পায়। সে একবার আমার দিকে আর একবার পুতুলটার দিকে তাকায়। কিন্তু ওটার ভেতরে তো আমাদের আর কোনো উপায় নেই। ওটাই আমাদের মুক্তির পথ। পুতুলটা এখন আমাদের থেকে মাত্র কয়েক হাত দূরে। ও ছ্যাঁচড়ানো পায়ের শব্দ আমার কানের পর্দায় আঘাত করছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে রনিকে ঠেলে সিন্দুকটার দিকে এগিয়ে দিলাম। সিন্দুকটার ডালা বন্ধ, কিন্তু তাতে কোনো তালা লাগানো নেই। একটা পুরনো দিনের খিল আছে মাত্র। আমি খিলটা খোলার জন্য হাত বাড়াতেই সিন্দুকের ভেতর থেকে যেন একটা হাসির শব্দ পেলাম। একটা ঠান্ডা স্রোত আমাকে অবশ করে ফেললো। আমি আর রনি কাঁপা কাঁপা হাতে সিন্দুকটা খুললাম। একটা পচা গন্ধ আমাদের নাকে এসে লাগলো। ভেতরে কিছু পুরনো পোকায় খাওয়া কাপড় চোপড় আর একটা ছোট্ট বালিশ ছাড়া কিছুই নেই। তাড়াতাড়ি কর, ওটা একদম কাছে চলে এসেছে। পুতুলটা এগিয়ে আসছিল। ঘুরে তাকিয়ে দেখি মৃণালিনী পুতুলটা আমার পায়ের কাছে। ততক্ষণে ওর ছোট্ট মাথাটা যেন উঁচু করে রেখেছে। আমি এক ঝটকায় নিচু হয়ে পুতুলটাকে খপ করে ধরে ফেললাম। পুতুলটাকে স্পর্শ করতেই আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। রনি, ধর আমাকে! আমি চিৎকার দিলাম। রনি ছুটে এসে সিন্দুকটা টেনে দিল। আমি সর্বশক্তি দিয়ে পুতুলটাকে সিন্দুকের ভেতরে ছুঁড়ে ফেললাম। পুতুলটা সিন্দুকের ভেতরে পড়তেই আবার উঠে বসার চেষ্টা করছে। ডালাটা বন্ধ কর! আমি চিৎকার করলাম। আমরা দুজন মিলে সিন্দুকের ডালাটা সজোরে বন্ধ করে দিলাম। ডালা বন্ধ হবার সাথে সাথেই সিন্দুকের ভেতর থেকে যেন একটা তীক্ষ্ণ চিৎকার শুনতে পেলাম। মনে হচ্ছে ভেতরে কোনো বন্য পশু আটকা পড়েছে। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। সত্যি বলতে আপনার ঘটনাটা অসম্ভব রকমের সুন্দর ছিল, এবং সচরাচর এরকম ঘটনা আমরা কিন্তু পাই না। তবে আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই। সচরাচর আমরা অনেকেই অনেক পুরাতন জিনিস কিনি, হয়তোবা কম দামে পেয়ে, আবার অনেকেই হয়তোবা শখের বসে। কিন্তু সব জিনিসই সব সময় ভালো হয় না। তাই আমাদের সবার উচিত, কম দাম পেলাম আর একটা জিনিস কিনে ফেললাম, এটা কিন্তু ঠিক না। তো বন্ধুরা, ঘটনাটি সত্যি অসম্ভব রকম সুন্দর ছিল। আমি যখন ঘটনাটি পড়ছিলাম তখন আমার কাছে অন্যরকম একটা অনুভূতি তৈরি হচ্ছিল। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা পাঠানোর জন্য। এবং সেই সাথে আপনাদেরকে এই মুহূর্তে বলে দিতে চাই, আপনারা যদি আপনার জীবনে ভৌতিক বা অতি ভৌতিক ঘটনাগুলো অথবা আপনার পরিচিত কারো জীবনে ঘটা ঘটনা আমাদেরকে পাঠাতে চান, তাহলে আর দেরি না করে সরাসরি চলে যান আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে, এবং সেখানে গেলেই আপনারা আমাদের ইমেল দেখতে পাবেন। আর সেই ইমেলে আপনি আপনার অথবা আপনার পরিচিত যার সঙ্গেই ঘটনা ঘটুক সেই ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার। আর যে সাদের অডিও হরর স্টোরিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং হ্যাঁ, অবশ্যই আমাদের এসএস দ্য হরর বিডি চ্যানেলের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।